18 নভেম্বর 1998 সালে পাওয়ারপাফ গার্লস তার প্রথম পর্ব মাঙ্কি সি ডগি ডু প্রচার করেছিল এবং মুক্তির সাথে সাথে পাওয়ারপাফ গার্লস ছিল একটি জনপ্রিয় অনুষ্ঠান, কিন্তু এখানে কিছু উল্লেখযোগ্য জিনিস ঘটেছিল। দেখো, পাওয়ারপাফ গার্লস দেখতে একটি মেয়েলি শো এর মতো। মূল চরিত্রগুলো এখানে সবকটি মেয়ে এবং তারা আসলে মেয়েলি এবং তারা অনুষ্ঠানে সবসময় মেয়েলি জিনিসপত্র করত। তবুও কিভাবে যেন তাদের ফ্যান বেসের একটি বড় অংশ ছিল প্রাপ্তবয়স্ক ছেলেরা। অবশ্যই আমার কাছে এটি প্রমাণ করার কোনো পরিসংখ্যান নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে পাওয়ারপাফ গার্লসের বেশিরভাগ ফ্যান আসলে ছেলে এবং এটার সবচেয়ে উন্মাদ বিষয় ছিল এটা সামাজিকভাবে ছিল গ্রহণযোগ্য। দেখো, এটা ছিল একটা সময় যখন আমার পক্ষে বলা সম্ভব ছিল না যে আমি একটা ছেলে হিসেবে এটি দেখি এবং উপভোগ করি, কিন্তু আমি এই মুহূর্তে যখন তোমাকে পাওয়ারপাফ গার্লসের কথা বলছি, অবশ্যই এটা সবার পক্ষে এখন বলা অত্যন্ত সহজ। যেন এটা সত্যি এমন ছিল যেন প্রতিটি ছেলে সর্বজনীনভাবে একমত হয়েছিল যে পাওয়ারপাফ গার্লস আকর্ষণীয়। তাহলে অনুষ্ঠানের কর্মকর্তারা বিশেষভাবে কেন এটা করলো? কেন তারা এই সিদ্ধান্ত নিল যে পাওয়ারপাফ গার্লস এই বিশ্বব্যাপী মানসিকতার ব্যতিক্রম হয়ে উঠবে? ছেলেরা কেন পাওয়ারপাফ গার্লসকে এত ভালোবাসে? এটার সত্যিকারের উত্তর দিতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে সময়ে। পাওয়ারপাফ গার্লস তৈরি করেছিলেন একজন তুলনামূলকভাবে সাধারণ কলেজ ছাত্র যার নাম ক্রেগ ম্যাকক্র্যাকেন। তার বড় স্বপ্ন ছিল নিজের একটি কার্টুন শো তৈরি করার এবং তিনি শুরু করেছিলেন তার প্রথম শর্ট ফিল্ম দিয়ে যার নাম নো নেক জো। তিনি এই অনুষ্ঠান তৈরি করেছিলেন তার প্রতিষ্ঠিত কলেজের জন্য যার নাম ক্যালিফোর্নিয়া আর্টস। এবং যদি তুমি ক্যাল আর্টস সম্পর্কে কিছুই না জেনে থাকো, এটি পুরো বিশ্বের সবচেয়ে বড় আর্ট স্কুলগুলোর মধ্যে একটি। কয়েকজন লোক যাদের নাম তুমি নিশ্চিতভাবে চেনো, তারা এই স্কুল থেকে পড়াশোনা করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো টিম বার্টন এবং আমার ব্যক্তিগত প্রিয় জে.জি. কোয়েন্টো। এবং এরা হলেন কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী মণ্ডলী। এটি অবশ্যই নিরাপদে বলা যায় যে যদি তুমি হলিউডে সফল হতে চাও, তাহলে এই স্কুলে গেলে তোমার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। মূল বক্তব্যে ফিরে আসি। নো নেক জো যদি তুমি দেখো, তাহলে তুমি পাওয়ারপাফ গার্লসের সঙ্গে খুব একটা বেশি সামঞ্জস্য দেখতে পাবে না। আমার কাছে এটা বেশি মনে হয় এড অ্যান্ড এডি বা ডেক্সটারস ল্যাবরেটরির মতো। যাই হোক, এই অনুপ্রেরণা আর এই নতুন পাওয়া উদ্দীপনা ব্যবহার করে তিনি তৈরি করলেন একটি শর্ট ফিল্ম যার নাম এলফ। তবে তিনি এটি শেষ করতে পারেননি, কারণ তার ভাইয়ের জন্মদিন আসছিল, আর যে কোনো ভালো ভাই বোনের মতন তিনি তার ভাইকে একটি বড় উপহার দিতে চেয়েছিলেন। তার মাকে তিনি বলেছিলেন তার ভাইকে তিনি উপহার দিতে চান এটি। তার বড় উপহারটা শেষ পর্যন্ত একটি কার্ড হতে চলেছিল। তাই যখন তিনি একটি চরিত্র আঁকছিলেন, তিনি অবশেষে আমাদের জন্য নিয়ে এলেন তিনটি ডানপিটে মেয়ে, বাবলস, ব্লসম এবং আমার সবথেকে প্রিয় বাটারকাপ। এখানে তার কিছু জিনিস ভয়ানক অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। ক্রেগ আসলে বাটারকাপ নামটি পছন্দ করেননি। তিনি মনে করেননি এটা ব্লসম আর বাবলসের মতন জিভে সহজে গড়িয়ে যায়, তাই এটা তৎক্ষণাৎ অন্য একটা নামে বদলানো হয়েছিল। অবশ্যই এটি আমার সবথেকে বেশি পছন্দের চরিত্র এই অনুষ্ঠানে, এবং ডানপিটে মেয়ে নিশ্চিতভাবে বাচ্চাদের অনুষ্ঠানের শিরোনাম হতে পারে না। তাই দীর্ঘ চিন্তাভাবনা বা ব্রেইন স্টর্মিং এর সাথে তার বন্ধুদের সঙ্গে কথা বলার পর ক্রেগ অবশেষে এই অনুষ্ঠানটির শিরোনাম কি হতে পারে তার উত্তর পেয়েছিলেন। তাই কেটে ছেটে বাদ দিয়ে
সবকিছু পালিশ করে আর প্যারেন্টাল গাইডেন্স এর নিয়মাবলী অনুসরণ করে তিনি তৈরি করেন একটি নিখুঁত কার্টুন অনুষ্ঠান, যার জন্যে তিনি সংকলন করেন বাছাই করা উপাদান। কিন্তু প্রোডাকশনের সময় ম্যাকক্র্যাকেন দুর্ঘটনাবশত মিশ্রণে একটি উপাদান যোগ করেছিলেন যা ছিল অদম্য আবেগ, তাই পাওয়ারপাফ গার্লস জন্ম নিয়েছিল এভাবে। তাহলে এখন আমরা জানি পাওয়ারপাফ গার্লস কীভাবে তৈরি হয়েছিল, কিন্তু তাদের মধ্যে বিশেষ কি রয়েছে এটার উত্তর দিতে আমাদের জানতে হবে পাওয়ারপাফ গার্লস কী নিয়ে ছিল। আদতে পাওয়ারপাফ গার্লস হলো তিনটি কিন্ডারগার্টেন মেয়ে সম্পর্কে যারা দুর্ঘটনাবশত অত্যাশ্চর্য শক্তি পেয়েছে, এবং যেহেতু তাদের অত্যাশ্চর্য ক্ষমতা আছে তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করতে আর উদ্ভট ভিলেনদের তাড়াতে তারা সবসময় প্রস্তুত। তারা অবশ্যই কিন্ডারগার্টেনেরও ছাত্রী, তারা অবশ্যই পড়াশোনা করছে, তাই তারা আসলে এমন জিনিসের মধ্য দিয়ে যায় যা সত্যিকারের কিন্ডারগার্টনাররা অনুভব করে ছোটবেলায়, এমন জিনিস যা তাদের বয়সের ছেলেমেয়েরা ধরতে পারে। এর উদাহরণ হলো এক বিশেষ পর্বের ঘটনা যার নাম বাবু ভিশন, যেখানে এই পর্বে মেয়েরা হয় ধমক খায় বা তাদের নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠে। তারপর পর্বগুলি এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা এই বৈশিষ্ট্যগুলোর জন্য আমাদের কাছে বিশেষভাবে পরিচিত হয়, যা দেখায় যে তারা এখনও অনুষ্ঠানটির প্রধান কেন্দ্রবিন্দু। কিন্তু আসুন এখন কিছু ভিলেন নিয়ে কথা বলি। এই অনুষ্ঠানে ভিলেনরা জীবাণু গ্যাংস্টার থেকে শুরু করে একটা ক্লিব ব্যালে রাক্ষস। এটা আসলে একটা রাক্ষস, অবশ্যই একে একটা ডিসকর্ড মডারেটর এর মতন দেখতে, এবং একটা উন্মাদ বিজ্ঞানী যার জাপানি উচ্চারণ ছিল, এবং তার পাশাপাশি তিনি ছিলেন একটা বাদর। এমন অনেক আশ্চর্য দুশ্চরিত্র ব্যক্তিদের আমরা এই অনুষ্ঠানে দেখতে পাই। এই চরিত্রগুলো শুধুমাত্র আকর্ষণীয় দেখতে ছিল না, তারা আকর্ষণীয় ছিল আমাদের কাছে কারণ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল অত্যন্ত স্বতন্ত্র। প্রতিটি চরিত্রের নিজস্ব প্রেরণা, নিজস্ব গল্প এবং নিজস্ব লক্ষ্যও ছিল, যা তাদের একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা করেছে। এই চরিত্রগুলো গল্পের ভিত্তিতেই নিজেদের মতন করে নিজেরা দাঁড়িয়েছিল। এখন প্রত্যেকটি চরিত্র এবং তাদের ভিন্ন জগতের ডিজাইনকে যদি তুমি অন্তর্ভুক্ত করো একটি অনুষ্ঠানে যারা প্রত্যেকে আলাদা, অবশ্যই সাধারণভাবে ডিজাইনটি অত্যন্ত জটিল হয়ে উঠবে, এবং ভিডিওর পরবর্তী অংশে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। মোটা এবং কালো আউটলাইন ব্যবহার করে ক্রেগ এমন একটি অনুষ্ঠান তৈরি করতে চেয়েছিলেন যেটা কার্টুন নেটওয়ার্ক চালানোর সাথে সাথে আমাদের পর্দায় ফুটে উঠবে। তুমি যখন এই অনুষ্ঠানটা দেখো তখন তুমি যদি এই অনুষ্ঠানটা পছন্দও না করো, সত্যি বলতে তুমি তোমার কৌতূহলের ভিত্তিতে থেমে যেতে, এবং যেহেতু এটা অনন্য, প্রতিটি দৃশ্যের মূল ধারণার দিকে তোমার ফোকাস নির্দেশ করার জন্য নিখুঁত হাইলাইটার ব্যবহার করা হতো। এই লোকটি ছিল একজন জিনিয়াস। একটি মেটা অ্যানালিসিস বা মেটা বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে ভারতবর্ষে শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে ADHDর প্রাদুর্ভাব বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের হারের সঙ্গে ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ। ADHDর প্রাদুর্ভাব 1.3% থেকে 28.9% মধ্যে ছিল, যার মধ্যে 7.1% ছিল সম্মিলিত প্রাদুর্ভাব। উল্লেখযোগ্য, পুরুষদের মধ্যে 9.4% এর প্রাদুর্ভাব মহিলাদের তুলনায় বেশি ছিল। এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অনুযায়ী ADHD প্রায় 8% সব শিশুদের মধ্যেই প্রচলিত, তাই এই বাচ্চারা যারা ADHD আক্রান্ত তারা এখন এমন একটা অনুষ্ঠান তাদের সামনে পেয়েছে যেটা আক্ষরিকভাবে তাদের প্রতিটি দৃশ্যে গুরুত্বপূর্ণ যে কোনো কিছুর দিকে গাইড করে। এটি মনোবিদ্যার ক্ষেত্রে ভিজুয়াল ওয়ার্ল্ড প্যারাডাইম এর সঙ্গে সম্পর্কিত। এখন এটার সঙ্গে যোগ করো বিস্তৃত চরিত্র ডিজাইনের পরিসর, যা আক্ষরিকভাবে
চিৎকার করে আমাদেরকে বলে আমাদের দিকে তাকাও। এখানে রয়েছে সেডুসা, এখানে রয়েছে এই বাদরটি কালো সাদায় বা রঙে আমাদের পর্দায় এমন বড় স্টাইলের ভিলেন রয়েছে। সব মিলিয়ে পাওয়ারপাফ গার্লসের ডিজাইন তার সময়ের জন্য ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং এটা নিশ্চিতভাবে কার্টুন তৈরির কিছু আবেগ এবং স্টাইল তৈরি করেছে। এই অনুষ্ঠান সত্যিই ছিল অনন্য আক্ষরিকভাবে সবকিছুর জন্য। এর হাস্যরস, অ্যাকশন, গুণমান, অ্যানিমেশন এবং দারুণ সাউন্ড ট্র্যাক, যেটা নিয়ে আমি এখনো পর্যন্ত কথা বলতে পারিনি। এটা সত্যি অত্যন্ত ভালো। আমার এই অনুষ্ঠানটা দেখতে, শুনতে এবং সব সময়ের জন্য এর মজা আমার কাছে অত্যন্ত আলাদা। কিন্তু এমনকি এটার সাথেও আমরা এখনো প্রশ্নের উত্তর দিইনি যে ছেলেরা কেন পাওয়ারপাফ গার্লসকে এতটা ভালোবাসতো। তুমি তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে পারো যারা ছোটবেলায় পাওয়ারপাফ গার্লস দেখা পছন্দ করত, তুমি কোন বয়সে পাওয়ারপাফ গার্লস দেখা শুরু করেছিলে? আমি ব্যক্তিগতভাবে এটা দেখা শুরু করেছিলাম যখন আমার বয়স ছিল প্রায় 7 থেকে 8 বছর। অবশ্যই আমি জানতাম যে ক্রেগের মাথা থেকেই এই জিনিস বেরোবে এবং তুমি যদি এই পরিসংখ্যান নিয়ে আমাকে জানাতে পারো যে তোমার কোন কোন বন্ধুরা কোন বয়সে পাওয়ারপাফ গার্লস দেখা শুরু করেছিল, তবে আমি তোমাদের সঙ্গে একটি জটিল আলোচনায় যাব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও এবং নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে আরেকবার। ততক্ষণের জন্য বিদায় নিলাম।